প্রিয় দর্শক, ইউসিবি টু দ্য পয়েন্টের আজকের আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সামান্তা। দেশের বিভিন্ন ব্যাপার নিয়ে কথা হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের লোকজনেরা বিভিন্ন বার্তা দিচ্ছেন এবং যত আমরা আসন্ন নির্বাচনের সামনের দিকে এগিয়ে যাচ্ছি, রাজনীতি নিচ্ছে নানান বাঁক। কিন্তু সাধারণ জনগণের মনে প্রশ্ন, আসলেই কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা, কি পদ্ধতিতে হবে, কিভাবে হবে, তারা ভোট দিতে পারবে কিনা, এই সকল প্রশ্ন নিয়ে আজ কথা বলবো। নির্বাচনের ভবিষ্যৎ ও পিআর আমাদের আজকের বিষয় নির্বাচিত হয়েছে। দুজন অতিথিকে আমরা পেয়েছি, পরিচয় করাবো। আমাদের সাথে আছেন আনিস আলমগীর, সাংবাদিক এবং কলামিস্ট। আছেন নুরুল হক নূর, সাবেক ভিপি ডাকসু, সভাপতি গণ অধিকার পরিষদ। ধন্যবাদ আপনাদেরকে সময় দেওয়ার জন্য এবং স্বাগত জানাচ্ছি ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজনে। প্রথমে আমি নুরুল হককে দিয়ে শুরু করতে চাই। 16 বছরের দীর্ঘ স্বৈরশাসনের পরেও আপনি একদম সাম্প্রতি একটি হামলার শিকার হয়েছেন, ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? এটা খুবই অনাকাঙ্ক্ষিত ছিল এবং জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের অনুষ্ঠানে আমি প্রধান উপদেষ্টাকে জাতীয় নেতৃবৃন্দের সামনেই বলেছিলাম যে শেখ হাসিনার ফ্যাসিবাদের আমলেও এইরকমভাবে আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা আমি আক্রমণের শিকার হইনি। আমি না হয়তো ওইভাবে অনেকেই খুব বেশি এ ধরনের ঘটনা ঘটেও নাই, কারণ আমি তো এই আজকের যে পরিবর্তন বা এই আন্দোলন যদি ধরেন, এই আন্দোলনের সূচনাটা তরুণরা করেছে, সেখানে আমি একটা অগ্রণী ভূমিকা পালন করেছিলাম। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে ডাকসু নির্বাচন এবং এই 24 পর্যন্ত, এবং যারা এই আন্দোলনে এখন পরিচিত মুখ তারা অনেকেই আমার অনেক জুনিয়র কর্মী এবং একসাথে আমরা আন্দোলন সংগ্রাম করেছে বা রাজনৈতিক হাতেখড়ি অনেকের আমার মাধ্যমে। ছাত্রলীগের দ্বারাও হামলার শিকার হয়েছি, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী প্রকাশ্যে পোশাক পরিহিত অবস্থায় এইভাবে আওয়ামী লীগের আমলে এই ঘটনা ঘটায়নি। তো এই সরকার তো ধরেন আমাদের একটা সমর্থিত সরকার, কারণ আমরা এই সরকারকে সাপোর্ট করেছি, এখনও করছি, এবং বলতে গেলে আমাদের খুব ঘনিষ্ঠ লোকজন, সেটা সিনিয়র পর্যায়ে কিংবা আমাদের রাজনৈতিক সহকর্মী কিংবা জুনিয়র কিংবা ধরেন আমাদের জুনিয়র সতীর্থ, তারাও গভর্নমেন্টের একেবারেই পরিচালনা পর্ষদে আছে, উপদেষ্টা পরিষদে। তাদের সময়ে এইভাবে একটা ঘটনা ঘটবে এটা কিন্তু আমি না, বাংলাদেশ না, এটা দুনিয়ার মানুষও প্রত্যাশা করে না, অন্তত আমার সাথে এটা ঘটবে। তো তারপরে এটা ঘটেছে। সেখানে আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিষ্কার বলেছিল যে এখানে পুলিশের কোনো ইনভলভমেন্ট বা ইনস্ট্রাকশন ছিল না। আর্মির অনেকেই বলেছিল যে এই ঘটনা উই আর ভেরি সারপ্রাইজ। তাহলে আর্মির শীর্ষ পর্যায় থেকে বলা হচ্ছে যে আমরা খুবই সারপ্রাইজ, পুলিশ বলছে যে আমাদের ডিরেকশন ছিল না। তাহলে এইভাবে প্রকাশ্যে আমার উপরে এইভাবে আক্রমণ করলো এবং আক্রমণের ধরন দেখে বোঝাই যাচ্ছে এটা একটা প্ল্যান বা পূর্ব পরিকল্পিত কার্যত একটা হত্যা চেষ্টার উদ্দেশ্য ছিল। কারণ নর্মালি দুই একটা লাঠির বাড়িতে আপনার নাকের হাড় ভেঙে যায় না, চোখের নিচে এটা মানে ম্যাক্সিলা এরকম হাড় ভিতর থেকে ভেঙে যায় না, এই ধরনের বর্বরতার মধ্যে দিয়ে গিয়েছে। এবং আমার ডাক্তার তারা তো বলেছে প্রেস কনফারেন্সে যে তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, জ্ঞান ফেরা নিয়ে যে পরিস্থিতি, তাতে শঙ্কায় ছিল যে বাঁচানো যায় কিনা। এরকম একটা ঘটনা ঘটলো, তাহলে কোথা থেকে ঘটেছে, কারা ঘটেছে? নিশ্চয়ই কেউ না কেউ ঘটিয়েছে এবং তাদের একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল। সো আমরা ওয়েটিং করতেছি, যেহেতু একটা বিচার বিভাগীয় কমিশন হয়েছে, যে তারা কি রিপোর্ট দেয়। আর আমরা এটা নিয়ে যখন একটা, আপনারা দেখেছেন যে সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু এটা নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে, সব মহলের মানুষ আমি দেখেছি, যারা আমাকে ব্যক্তিগতভাবে পছন্দ করে না বা যাদের সাথে আমার রাজনৈতিক কিংবা বিভিন্ন ক্ষেত্রে একটু মতাদর্শিক কিংবা চিন্তার পার্থক্য রয়েছে, তারাও এই ইস্যুতে আমার প্রতি সংহতি জানিয়েছে, সমবেদনা জানিয়েছে। এই জন্য তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। হসপিটালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে জামাতের নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন, এনসিপি সমস্ত নেতৃবৃন্দ গিয়েছেন, বিচারের দাবিতে তারা কথা বলেছেন, এমনকি প্রোগ্রামও করেছেন। তবে এইটাকে কেন্দ্র করে একটা মুভমেন্ট হলে সেটা যেন রাজনৈতিক দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে না দেয় কিংবা নির্বাচনে কোনো বিঘ্ন না ঘটে, এই জন্য আমাদেরকে বিভিন্ন পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যে এটা বিচার, একটা তদন্ত কমিটি হয়েছে, সেটার মধ্যে দিয়ে একটা নিষ্পত্তি হোক। আমরা ওয়েটিং করতেছি আসলে কবে হয় সেটাই দেখার ব্যাপার। শুধুমাত্র আপনার নয়, দেশের যে কোনো নাগরিক যখন নিরাপত্তা হুমকির মুখে পড়ে, সেই সব ব্যাপারগুলো আমাদের জন্য আসলে আপনার কাছে আবার আসবো। আনিস আলমগীরের কাছে একটু কথা বলে এইটাই বলছি, আমি বলছি যে এই বিচার বিভাগীয় তদন্তের পরে আমি এখানে অনেকগুলো মানবাধিকার সংগঠন, দেশি বিদেশি কথা বলেছি, আইনজীবীদের সাথে কথা বলেছি। কারণ ধরেন পুলিশ একটা সংঘবদ্ধ জনতাকে যদি বিচ্ছিন্ন করে, সেটার কিছু পদ্ধতি আছে, তাদেরকে ডিরেকশন আছে। তারা মাথায় মারতে পারে না, তারা আপনার এই চোখে মারতে পারে না, মুখে মারতে পারে না, তারা একটা পায়ের নিচে আঘাত করতে পারে, ধর একটা টিয়ার শেল মারতে পারে, একটা রাবার বুলেট
ছুটতে পারে, তাদের কিছু ডিরেকশন আছে। কিন্তু এই ঘটনাটা আমরা যেটা দেখেছি কোনো ধরনের নিয়ম নীতির তোয়াক্কাই করে নেই। তো আমরা অভ্যুত্থানের পর একটা পরিবর্তন চাই, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীতে বেপরোয়া, সেটা আপনি যেটা বলছেন এইটি আমাদের কোশ্চেন। যেই নাগরিক মর্যাদা এবং নাগরিক অধিকারের জন্য আমরা লড়াই করেছি, সেই নাগরিক মর্যাদা নাগরিক অধিকার এদেশের একজন কৃষক, শ্রমিক, রিকশাওয়ালা, সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ সবার জন্যই সমান। কাজে আমরা এটা হচ্ছে অবশ্যই আমার সাথে যেটা ঘটেছে সেটা আর কারোর সাথে না ঘটুক। আমরা আনিস আলমগীরের কাছে শুনবো, এই যে নিরাপত্তা নিয়ে এত কথা হচ্ছে, তারপর অগ্নিকাণ্ডের ঘটনাগুলো তো আছেই, এই সরকারের অধীনে আমরা জাতি হিসেবে নিরাপদ বোধ করছি না, তাহলে নির্বাচনের ভবিষ্যৎটা আসলে কি? নির্বাচনের ভবিষ্যৎ অন্ধকার আমি বলবো না, আমরা নির্বাচনের রোডম্যাপে যেহেতু আছি, আমি খুব যত ঝড় ঝঞ্ঝাট আসুক, আমি চাই যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন ডক্টর ইউনূস যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটাকে আমাদের মানে এই লক্ষ্য আমাদের অর্জন করতে হবে। এবং এই লক্ষ্য অর্জন করার জন্য রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা সবচেয়ে বেশি, জনগণ হিসেবে আমাদের দায়িত্ব এখানে খুবই কম। আর এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদের অনেক দায়িত্ব আছে, সেখানে সরকারের দায়িত্ব বেশি। রাস্তায় আর্মিকে গালি দিচ্ছে, রাস্তায় পুলিশকে পিটাচ্ছে, এই পরিস্থিতি যদি থাকে তাদের মনোবলটা ভেঙে যাবে। আর তাদের মনোবল যদি ভেঙে যায়, সেখানে তারা দায়িত্ব পালন নিশ্চয়ই করতে পারবে না। তখন যে রাজনৈতিক দলগুলোর পেশি শক্তি আছে, যারা মাস্তানি করবে, কেন্দ্র দখল করতে পারবে, যাদের হাতে অস্ত্র আছে, অস্ত্র কিনেছে, যাদের হাতে প্রচুর টাকা আছে, তারা কেন্দ্র দখল করে একটা ইলেকশন করবে। আজকেও কিন্তু ইসি কমিশনে আইন শৃঙ্খলা বাহিনীর মিটিং হয়েছে। এই এখন যে অবস্থা, এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে কি সুষ্ঠু নির্বাচন সম্ভব? সম্ভব, যদি সরকার তাদের মনোবল বাড়ানোর কাজ করে। সরকার যদি এমন করে যে এদের পেছনে লোক লাগিয়ে দিয়ে থাকে, মব বাহিনীর রাজত্ব চলে এবং তারা ইন্ডিপেন্ডেন্টলি যদি ভূমিকা পালন না করতে পারে, পুলিশ একটা পদক্ষেপ নিল, রাজনৈতিক হস্তক্ষেপ সেখানে হলো। রাজনৈতিক হস্তক্ষেপ তো অতীত হয়েছে, কিন্তু এখন যেটা হয়েছে সেটা হচ্ছে মব সংস্কৃতি। ওই পুলিশকে থানার মধ্যে গালাগালি করছে, যাদেরকে তারা আপত্তি করছে, যাদের কোনো কার্যক্রমের জন্য গ্রেপ্তার করছে, এবং মব সংস্কৃতি দিয়ে থানা ঘেরাও করছে। থানা ঘেরাও করে কি করছে, তখন সরকার ওই পুলিশের পক্ষ নিচ্ছে না, সরকার ওই পুলিশকে প্রত্যাহার করছে। তো তাতে করে মবের জয় হচ্ছে। আমরা আপনার কাছে আবারও শুনবো। ধন্যবাদ। নুরুল হক নূরের কাছে জানতে চাইবো, আপনি বলছিলেন যে এক বছরে আমরা যে স্বপ্ন দেখেছি সেটির আসলে কিছুই হয়নি, বরং জুলাই চেতনাকে ব্যবহার করে লুটতরাজ আরো বেড়ে গিয়েছে। এটা আসলে কি বোঝাতে চেয়েছেন আপনি? জুলাই চেতনাকে কি সবাই যারা আন্দোলন করেছিলেন, নাকি সাধারণ জনগণ সবাই এভাবে ব্যবহার করছে? আপনি নিজেও তো একজন জুলাই চেতনার অংশীদার। রাইট। ৭১-এর মুক্তিযুদ্ধ একটা জনযুদ্ধ ছিল, কিন্তু সেই যুদ্ধের সমস্ত ক্রেডিটকে এবং কৃতিত্বকে ছিনতাই করে আওয়ামী লীগ একটা নিজস্ব বয়ান তৈরি করে আসলে তাদের রাজনীতিকে মহিমান্বিত করার চেষ্টা করেছে, যার ফলে শেখ মুজিবুর রহমানের মতো একজন জাতীয় নেতা, কিন্তু তাকে জাতীয় নেতার চেয়ে যখন একটা রাজনৈতিক কাল্ট হিসেবে বিনির্মাণ করার চেষ্টা করেছে, ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে, এবং সেই ন্যারেটিভকে জায়েজ করার জন্য, বয়ান তৈরি করার জন্য যখন ভিন্ন মতকে নির্মূল করার একটা মিশনে নেমেছে, যার ফলে গত ১৬ বছরে একটা একদলীয় এখানে ফ্যাসিবাদ তৈরি হয়েছে, সেটা কিন্তু মানুষ ওইভাবে গ্রহণ করে নাই। বরঞ্চ আপনি দেখেছেন এই গণ অভ্যুত্থানের পরে কীভাবে শেখ মুজিবুর রহমানের এই ভাস্কর্য কিংবা ইয়েগুলো ভেঙেছে। কারণ এটা কিন্তু শেখ মুজিবুর রহমানের চেয়ে, ঘৃণার চেয়ে, ক্ষোভের চেয়ে শেখ হাসিনা এবং তার এই আওয়ামী লীগের ফ্যাসিবাদের প্রতি মানুষের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল। এই ২৪-এর গণ অভ্যুত্থান, দেখেন বাংলাদেশের বড় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের সময় বিএনপি ছিল, তার সহযোগী জামাত ছিল, অন্যান্য রাজনৈতিক দল ছিল, সবাই মিলে তারা সরকার বিরোধী আন্দোলন করেছে দীর্ঘদিন, কিন্তু একটা আন্দোলনে কিন্তু ওইভাবে রাজপথে রেজিস্ট্যান্স করতে পারে নাই বা সরকারকে পরাজিত করতে পারে নাই, বাধ্য করতে পারে নাই দাবি আদায়ে। আমরা সর্বপ্রথম ২০১৮ সালে একটা অরাজনৈতিক আন্দোলন থেকে এই কোটা সংস্কার আন্দোলন আপনারা দেখেছিলেন, যেটা বলে যে শেখ হাসিনাকে নতজানু করতে আমরা বাধ্য করেছিলাম, যে সংসদে তিনি এই কোটা থাকবে না বলে ঘোষণা দিয়েছিলেন, যদি আমরা চেয়েছিলাম সংস্কার। তো এই আন্দোলনের পরেই কিন্তু সারা দেশের তরুণ কিংবা একটা প্রতিবাদী মানুষের মধ্যে একটা বোধ তৈরি হয়েছে যে জনগণ যদি ঐক্যবদ্ধ হয়, বিশেষ করে তরুণরা, তাহলে হয়তো এই পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন সম্ভব। আমরা সেটা অনুযায়ী গ্র্যাজুয়ালি কাজ করেছি। রাজনৈতিক দল বিএনপি বলেন, জামাত বলেন, তারা আমাদেরকে সাপোর্ট করেছে, এবং শেষ পর্যন্ত এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে একেবারেই সমস্ত দল মতের মানুষ, এমনকি যারা রাজনীতি করে না, কালচারাল লোকজন,
গণমাধ্যমের লোকজন, বিভিন্ন প্রফেশনাল লোকজন সবাই কিন্তু যখন দেখেছে তার চোখের সামনে তাদের সন্তানদেরকে নির্বিচারে গুলি করে মারতেছে, একটা সরকার তার কোনো দায়বদ্ধতা ফিল করতেছে না, আর রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে হেলিকপ্টার দিয়ে গুলি করাচ্ছে, বিল্ডিংয়ের ছাদ থেকে গুলি করাচ্ছে, সমস্ত মানুষ কিন্তু এই ফ্যাসিবাদের পতনে রাস্তায় এসে দাঁড়ালো। এখানে কিন্তু কাউকে ক্ষমতায় নেওয়ার জন্য, কাউকে এমপি বানানোর জন্য, কাউকে জাতীয় নেতা বানানোর জন্য, কাউকে মাস্টারমাইন্ড বানানোর জন্য জনগণ কিন্তু রাস্তায় নেমে আসে নাই। এমনকি এই যে 5 তারিখ শেখ হাসিনার পতনের পরে 8 তারিখ পর্যন্ত বলা চলে প্রায় 4 দিন সরকারবিহীন একটা রাষ্ট্র ছিল, কোথাও একটা ধর্ষণ হয় নাই, একটা ছিনতাই হয় নাই, লুটপাট হয় নাই, সুশৃঙ্খলভাবে জনগণ ঐক্যবদ্ধ হয়ে, তারা সংঘবদ্ধ হয়ে কিন্তু তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে। 8 তারিখের পরে সরকার গঠন হয়েছে, তখন আমরা মাস্টারমাইন্ড দেখেছি, তখন আমরা জুলাইয়ের নায়ক দেখেছি, বিভিন্নভাবে ওই এই সেই 71-এর আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধকে নিজেদের একটা ইতিহাস হিসেবে ছিনতাই করেছে, জুলাইকেও আমরা দেখেছি কিছু মানুষ তারা ছিনতাই করে নিজেদের ক্রেডিট হিসেবে জাহির করেছে। এবং এখন যে জুলাই যোদ্ধাদের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ যখন স্বাক্ষর করা হচ্ছিল, তখন আবার জুলাই যোদ্ধাদেরকে আখ্যায়িত করা হয়েছে ফ্যাসিস্টের দোসর হিসেবে। না, আমার কথা শেষ করছি যেটা, তো এই যে একটা সুবিধাবাদী গ্রুপের জন্ম হয়েছে, এরাই হচ্ছে জুলাইয়ের চেতনাকে নস্যাৎ করেছে, নিজেদের ধান্দা হাসিলে জুলাইকে ব্যবহার করেছে, এবং এইটা অন্যরা অনেকে অনুসরণ করেছে। সেটা অনেক রাজনৈতিক দল এখানে ইনভলভ হয়ে গেছে। এর কাছে শুনবো, নির্বাচনের ইসি কমিশনে 3 কমিটির সদস্যরা ছিলেন, মিটিং হয়েছে, এখন নির্বাচনের পিআর পদ্ধতি নিয়ে অনেক কথা উঠছে। এনসিপির আহ্বায়ক নাহিদ বলেছেন যে জামায়াতরা চাচ্ছে পিআর পদ্ধতি, আসলে পিআরটা তুলছে নির্বাচনকে বিলম্বিত করার জন্য, এটা একটা প্রতারণা জনগণের সাথে, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা তো জনগণের সঙ্গে প্রতারণা, তো আপনি যদি ধরেন সেটা তো 5 আগস্টের পর থেকেই হচ্ছে। তো নতুন জামাত ইসলাম কি প্রতারণা করছে, সেটা তো একটা রাজনৈতিক বক্তৃতা হয়ে গেল। জনগণ কি প্রত্যাশা করেছিল 5 আগস্টের পর? জনগণ চেয়েছিল মুক্তি, জনগণ চেয়েছিল ন্যায় বিচার, চেয়েছিল অংশগ্রহণমূলক গণতন্ত্র, কিন্তু আমরা কি সেটা পেয়েছি? আজকে বাংলাদেশের চিত্র কি? আজকে তরুণরা যা চেয়েছে তারা কি সেটা পেয়েছে? আজকে আপনি যদি দেখেন, দমন নীতি, দলীয় আধিপত্য এবং গণমাধ্যমের যে স্বাধীনতা হরণ, সেগুলো চলমান আছে, এবং সেই পুরনো আমলাতন্ত্র, সেই সংস্কারের বুলি এবং মব সন্ত্রাস সবগুলোই চলমান। তো এই অবস্থার মধ্যে আবার আপনি দেখেন দেশের অবস্থা, দেশ কোথায় যাচ্ছে। আমরা দেখছি একটা বিদেশি কলোনি হয়ে যাচ্ছে। আমরা আমাদের সমুদ্র বন্দর লিজ দিয়ে দিচ্ছি, আমাদের বিমানবন্দর আমরা লিজ দিয়ে দিচ্ছি। আজকে আমি পত্রিকায় দেখলাম যে আমাদের কক্সবাজার একটা রেলওয়ে স্টেশন, সেটাও লিজ দিয়ে দিচ্ছি। যে এত লিজের মধ্যে তো দেশ চলতে পারে না। বিদেশি এনে তো আপনি এই যে এটা জুলাই সনদ করবেন, সেটার জন্য বিদেশি লাগে, দেশ চালাবেন সেটার জন্য বিদেশি লাগে। তো তার 5 আগস্টের পর থেকে তো জনগণ প্রতারিত। এখন নাহিদ ইসলাম যে প্রতারণার অভিযোগ করেছেন, সেটা হচ্ছে একান্ত ব্যক্তিগত তাদের রাজনৈতিক দ্বন্দ্বের বিষয়। বাংলাদেশে এই রাজনৈতিক দলটা তরুণদের একটা রাজনৈতিক দল। আমি আশা করেছিলাম যে তারা আমাদেরকে আগামীর পথপ্রদর্শক হবে। বেগম জিয়া, শেখ হাসিনা ওই এরা শেষ বাংলাদেশে, এর সাথে তো মারাই গেছেন। তাহলে আমরা একটা নতুন একটা যুগে যাব, কাদের হাত দিয়ে যাব? আমরা আমাদের নতুন প্রজন্মের হাত দিয়ে যাব। আমি খুব খুশি হয়েছিলাম নূরের দল যখন তারা এনসিপির সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার একটা নিউজ দেখেছিলাম, আমি ওয়েলকাম করেছিলাম, কিন্তু সেটা হয়নি, আমার মনে হবেও না। কারণ আমাদের যে তরুণরা, তারা এমন সব মানে খপ্পরে পড়ে গেছে, সেই পুরনো রাজনীতিক প্যাচালে পড়ে গেছে, সেই চাঁদাবাজি, সেই বড় বড় কথা বলা। সেই নূর খুব ভালো করে বলছিল যে সেই 5 আগস্টের অভ্যুত্থানের কৃতিত্ব নেওয়া, আমরা ছাড়া আর কিছু না, এবং অন্যরা যদি কোনো কথা বলতে যায় সেখানে গলা টিপে ধরা। এবং সেই 5 তারিখের রাতে তারা যে বলেছিল বাংলাদেশে মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, সেই লোকগুলোই এখন মত প্রকাশ করে কেন? সে হচ্ছে অমুকের দোসর, তমুকের দোসর, এই বলে গালি দিচ্ছে। এখন আসেন আপনি জামাতকে যে কথাটা বললো, জামাতের সাথে তাদের সম্পর্ক দীর্ঘদিন থেকে ভালো চলছে। কেন? জামাত নিজেরাই 5 আগস্টের পরে বলতেছে যে অমুক অমুক অমুক, আমি নাম বলবো না, এগুলো আমাদের লোক, আগেই ছিল এগুলারে দিয়ে আমরা আন্দোলন করেছিলাম, তখন কিন্তু খুব ভালো ছিল। এবং তাদের দলের মধ্যে এক ধরনের এখনো সংগ্রাম চলছে, তারা কি আসলে প্রো জামাতি থাকবে না মিডলে থাকবে, এবং সেই সংঘাত আমি জানি না তাদের কবে শেষ হবে, এবং তারা কি জামাতের বি টিম থাকবে নাকি সরকারি দল হিসাবে তাদের যে এখন একটা ব্লেম আছে
সেটা দিয়ে যাবে, নাকি বিএনপির মতো একটা মুক্ত রাজনৈতিক দল বা আওয়ামী লীগের মতো বহুমুখী একটা শক্তি হিসাবে দাঁড়াবে, সেটা নিয়ে তাদের মধ্যে সংগ্রাম। এই সংগ্রামের মধ্যে তাদের সাথে জামাতের নিশ্চয়ই এখানে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে ইয়েতে যাবে না, 17 তারিখ সাইনিংয়ে যাবে না, এই যে এটা কি বলে জুলাই সনদে যাবে না। হঠাৎ করে জামাত চলে গেছে এবং এরা একঘরে হয়ে গেছে। এই জন্যই কি আসলে দূরত্বটা আমি সেটাই বলছি, একঘরে হয়ে গেছে। একঘরে হয়ে যাওয়াতে তারা মনে করছে যে সেটা জামাত তাদেরকে নিঃসন্দেহে কোনো না কোনোভাবে প্রতিশ্রুতি দিয়েছিল, পিয়ার নিয়ে আমরা আন্দোলন করছি এবং ওইটা আমাদের এই আন্দোলন সফল না হলে আমরা যাব না। তারাও সেটা ভেবেছিল, ডক্টর ইউনূসের সাথে তাদের মান অভিমান চলছিল, এটাও বোঝা যায়। তো এই প্রেক্ষিতে তারা এখন হঠাৎ একঘরে হয়ে গেছে। এই একঘরে হয়ে যাওয়ার জন্য তারা জামাতকে ব্লেম দিতে পারে সবার আগে, কারণ বিএনপি তো আগেই বলেছে আমরা যাব, জামাত তো বলেছে যে আমরা যাবো না। এখন জামাতকে বলা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে দেখেন সব মুনাফিকের দল, এরা একদিন এক কথা বলে, এদের সাধারণ সম্পাদক কি বলে, নায়েবে আমির কি বলে, পুরো দলটাকে করছে। জামাত আজকে এটা ভালো রিপ্লাই দিয়েছে, একটা শিষ্টাচার বহির্ভূতভাবে আমাদেরকে আক্রমণ করছে আরেকটা রাজনৈতিক দল। তাহলে কেন এটা করেছে সেটা যদি গভীর তাৎপর্য খুঁজেন তাহলে বুঝতে হবে যে জামাতের সাথে তাদের যে প্রীতি ছিল সেই প্রীতিটা ভেঙে গেছে। এখন তারা, আমি শেষ করে দিচ্ছি, এখন তারা নতুন করে প্রীতি করতে যাচ্ছে বিএনপির সঙ্গে। কারণ এই রাজনৈতিক দলটা যদি ফেব্রুয়ারিতে যদি সত্যি নির্বাচন হয়, আমার তো মনে হয় না 5টা সিট তারা সারা বাংলাদেশে কোথাও পাবে, সেই নাই। তাহলে তাদের যদি খায়েশ থাকে যে পার্লামেন্টে যাবে এবং তাদের যদি ইচ্ছা হয় যে নির্বাচন তো হয়ে যাচ্ছে, আমাদেরকে ছাড়াও হয়ে যাবে, আমরা বাধা দিলেও হয়ে যাবে, ডক্টর ইউনূস আর আমাদের কথা মানবেন না, আমাদেরকে যেটা ব্যবহার করা সেটা করে ফেলছেন, তাহলে এখন কি করতে হবে? তাহলে এখন পার্লামেন্টে যেতে হবে। পার্লামেন্টে যেতে হলে তাহলে একটা বৃহত্তর রাজনৈতিক দল আরেকটা আছে বিএনপি। আমরা যদি বিএনপির সাথে জোটতে পারি তাহলে আমাদের কিছু আসন আসবে। আপনি যদি খেয়াল করে দেখেন, তারেক রহমান যে ভেরি রিসেন্টলি বিবিসির সঙ্গে যে ইন্টারভিউ দিয়েছিল সেখানেও তিনি বলেছিলেন কিন্তু আমরা তাদের সাথে আমাদের ঐক্য হতে পারে, আমরা নতুনদেরকে এগিয়ে নেওয়ার পক্ষপাতী। এখন সেটারই একটা অংশ কিনা, সেটারই একটা রিহার্সাল কিনা যে আমরা ওইদিকে যাচ্ছি, জোট করব এবং সংসদে যাব। কি বলছেন, এনসিপি কি বিএনপির সাথে জোট গঠন করতে চায়? আমি যতদূর খবরাখবর পেয়েছি, হ্যাঁ, তারা কিছু আসন টাসন নিয়ে আলাপ আলোচনা চালাচ্ছে। প্রকৃত অর্থে ধরেন এনসিপির বয়স তো ফেব্রুয়ারি, 1 বছর এখন পর্যন্ত হয় নাই। বাংলাদেশের ভোটের পলিটিক্সে রাতারাতি লোকাল ইলেকশন করে কিংবা জনপ্রতিনিধি হওয়া যায় না। সেক্ষেত্রে তাদের যদি জনপ্রতিনিধি হতে হয় এই মুহূর্তে বিএনপি বা জামাত কোনো না কোনো দিকে যেতে হবে। এবং জামাতের সাথে তো এতদিন একটা ভালো বোঝাপড়া ছিল, তাদের সমস্ত প্রোগ্রামে লোকবল দিয়ে, বুদ্ধি টুদ্ধি দিয়ে জামাত সহযোগিতা করেছে। এখন স্ট্যাটাস বা এটা ওই নিজেদের বোঝাপড়ার ঘাটতি হয়েছে, কিংবা ধরেন দেখছে যারা জামাতের চেয়ে বিএনপির দিকে গেলে সুবিধা ভালো পাওয়া যাবে, সিট নিলে এমপি হওয়া যাবে, নানান দিক বিবেচনা তো পরিষ্কার। যেহেতু জামাতের বিরুদ্ধে এনসিপির প্রধান একটা স্ট্রং অ্যালিগেশন দিয়েছেন এবং খুব এটা রাজনীতির বড় বার্তাই, সেখানে স্বাভাবিকভাবে বোঝাচ্ছে তাহলে তার পজিশন উল্টো দিকে, বিএনপির দিকেই এইটা। আর বিস্তারিত তো তারা ভালো বলতে পারবে। আমি আগের কোশ্চেনটা একটু বলতে চাই যে আপনি বলছেন আমার ওই স্ট্যাটাসটা নিয়ে, যে আমি বলছি 1 বছরে জুলাইয়ের চেতনা যে ধ্বংস করেছে। এখানে আমরা এই গণ অভ্যুত্থানের পরে কি পরিবর্তন চেয়েছিলাম, সাধারণ মানুষ বেসিক কি পরিবর্তন চেয়েছিল, যে তাদের জীবনে একটু স্বস্তি আসবে, চলার পথে তাদের রাস্তাটা নিরাপদ হবে, সেটা নৌপথ হোক, সড়ক পথ হোক। আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সেগুলো ঘুষ দুর্নীতি মুক্ত হবে, জনগণ গেলে একটা সেবা পাবে। আমাদের যে জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে হসপিটাল, এই যে প্রত্যন্ত অঞ্চলে যে মানুষ বাস করে, হসপিটালে গেলে গরিব মানুষ, আমরা যত কথাই বলি সবকিছুতে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতাটাই উঠে আসছে। তাহলে এই ব্যর্থতার মধ্য দিয়ে নির্বাচনটা কতটুকু সুষ্ঠু? না, ব্যর্থতা আমি জাস্ট পয়েন্ট ধরে বলছি এই কারণে যে অনেকে তো অনেক কথা বলে, সফলতা আছে, তাদের নিশ্চয়ই অনেক সফলতা আছে, কিন্তু মৌলিক জায়গাগুলোতে তারা হাতই দিতে পারেনি। মানে ওই উপরতলার বা এলিট ক্লাসের লোক হিসেবে তাদের যে চিন্তা ভাবনা, তারা একেবারে জনসম্পৃক্ত কিংবা তৃণমূলের মানুষের কথা চিন্তা করে 1 বছরে খুব বেশি পদক্ষেপ নিতে পারেন নাই। বরঞ্চ এখানে কি করেছে, তারা ভাই বন্ধু সার্কেলের, কফির সার্কেলের, আড্ডা সার্কেলের কিছু লোকজন নিয়ে একটা উপদেষ্টা পরিষদ গঠন করেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে ভাগ বটারা করে দায়িত্ব দিয়েছে। এবং মাহফুজ তথ্য উপদেষ্টা যেটা বলেছে যে আমলাদের ভাগ পোর্শনটা নিয়েছে বিএনপি এবং জামাত। তো এই ভাগ বাটোয়ারা করতে গিয়ে তো জেলেও সেই কুদু, তাহলে এত মানুষ কেন জীবন দিল, কেন আন্দোলন সংগ্রাম করলো? এই আক্ষেপ থেকে কিন্তু আমি বলেছি যে এই পরিবর্তনের যে একটা বড় আকাঙ্ক্ষা ছিল সেটা
এই যে নেতৃবৃন্দ যারা ধরেন জুলাইয়ের চেতনায় আজকে নেতৃত্ব হিসেবে যারা সরকারে গেল বা যারা তাদেরকে দাবি করলো, তাদেরকে তো জবাবদিহি করতে হবে যে তারা জনগণের জন্য কি করেছে। নিজেরা পার্টি গঠন করেছে, নিজেরা টেলিভিশন চ্যানেল বানিয়েছে, নিজেরা হয়তো কয়েকদিন পরে দেখবো ব্যাংকও বানিয়েছে, শত কোটি টাকা হাজার কোটি টাকার মালিক হয়েছে। শেখ হাসিনার আমলে যে সমস্ত গল্পগুজব শুনেছি, শেখ হাসিনার পিএসরা 400 কোটি টাকার মালিক, শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী ছিলেন, আর এখন তো উপদেষ্টাদেরও পিএসদের একই পরিণতি। তো এই পরিবর্তনগুলো তো আমরা এইভাবে চাইনি, সেই জায়গা থেকে এই কথাগুলো বলেছিলাম। এখন নির্বাচন সবাই চাচ্ছে যে দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচন হলে। তথ্য উপদেষ্টার ইলেকশন করার কথাটা নিয়ে আপনি কি বলবেন? এখন তো কারণ অনেকে তো আসলে সেটা বলছে আমাদের নৈতিক দায়বদ্ধতা কিংবা নৈতিক মূল্যবোধ, ওই মানে একটা কথা বলছে অনেকে সুযোগের অভাবে অনেকে কোন পার্টির ইলেকশন করবেন, সুযোগের অভাবে অনেকে সৎ থাকে। এবং এই আন্দোলনের যারা আইকনিক ফিগার লিডার, কিন্তু মানুষের কাছে অনুকরণীয় হয়ে কিছু কাজ করবেন। এখন তারা যদি গাছের মানে যেটা বলে যে মানে আগারটা খেয়ে তলারটাও খেতে চান, এখন তো সেই অবস্থা যে তারা একটা অন্তর্বর্তীকালীন সরকারে ছিলেন যেখানে তাদেরই সহকর্মীরা বলেছিল যে সার্জিস পোস্ট দিয়েছিল, বলেছিল যে যারা অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে তারা পরবর্তী নির্বাচন করবে না। আপনি একটা সরকারের থেকে যদি আবার এই নির্বাচনে যান, সাথে সাথে এটা তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়, তো কিভাবে নির্বাচনে যাবেন? কিন্তু পত্রপত্রিকায় তো দেখছি উপদেষ্টারাও বিভিন্ন জায়গা থেকে নির্বাচন করবেন। এবং পরিস্থিতি যেটা মনে হচ্ছে, জাতিসংঘ সফরের 3টি দলকে নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা গিয়েছেন, এনসিপি, জামাত, বিএনপি। এনসিপি নিবন্ধনও ছিল না। তার মানে এটা তো পরিষ্কার যে সরকারও কিন্তু এই 3 দলের মধ্যে কিছু ভাগ বটোয়ারা করে দেওয়ার একটা নির্বাচনের দিকে আগাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা পরিষ্কারভাবে সতর্ক করে দিচ্ছি যে ভয়ঙ্কর বিপদ হবে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে 16 বছরের রেজিমে প্রধান বিচারপতি পরিণতি কি হয়েছে উদাহরণ আছে, প্রধান ইলেকশন কমিশনের পরিণতি কি হয়েছে উদাহরণ আছে। কাজে আজকের এই অভ্যুত্থানের তারা যদি মনে করে তারা যা করবে জনগণ দায় মুক্তি দেবে, জনগণ দায় মুক্তি দেবে না, তাদেরকেও জবাবদিহি করতে হবে। আমরা আনিস আলমগীরের কাছে শুনবো, এই যে দুর্নীতির কথায় আসি, নিরাপত্তাহীনতার কথায় আসি, যে সরকারকে আমরা আশার বাণী দিয়ে বসাই সেই আমাদের সাথে এমন করে, এটা জনগণের কথা, এ থেকে আমরা উত্তরণ কবে পাবো? আমি জানি না উত্তরণ কবে পাবো, কারণ আমরা 90-তেও এরকম একটা প্রত্যাশা করেছিলাম যে আমরা স্বৈরাচারকে হটিয়েছি। আমরা এই গত যে জুলাই, সেখানেও আমরা প্রত্যাশা করেছি একটা কর্তৃত্ববাদী সরকার আছে, তাকে যদি আমরা সরিয়ে দিই তাহলে আমরা নির্বাচন পাবো, আমাদের ভোটাধিকার পাবো, আমরা কথা বলার স্বাধীনতা পাবো, গণমাধ্যম তার মতো চলবে। আমাদের কিছুই হয়নি। আমি আগের কথাই বললাম আপনাকে। তো আমাদের বিচার ব্যবস্থার চরম অবনতি, খালি অবনতি না, চরম অবনতি। যারা অভিযুক্ত হচ্ছে তারা বিচার পাচ্ছে না, যারা অভিযুক্ত হচ্ছে তারা একটা মামলা থেকে রক্ষা পাচ্ছে, আরেকটা মামলা তাকে দিয়ে আবার জেল গেটে দিয়ে দিচ্ছে। এবং শুধু আদালত তাকে মুক্তি দিলে হচ্ছে না, বিভিন্ন সংস্থা থেকে আবার ক্লিয়ারেন্স লাগতেছে। এই সংস্থার ক্লিয়ারেন্স নিতে নিতে সে ফকির হয়ে যাচ্ছে। তো কিছু লোক আদালতে ঘুরতে ঘুরতে মরে যাচ্ছে, কিছু লোক তো উকিলে পাচ্ছে না, কারণ বিরোধী দলীয় উকিল যারা আছে তাদেরকেও ঠিকমতো প্র্যাকটিস করতে পারছে না, সবাই উঠতে পারছে না। তো এমন একটা পরিস্থিতিতে আমরা বিরাজ করছি যে আমাদের যেখানে আমাদের বিচার পাওয়ার কথা ছিল সেখানে বিচার নাই। আর অন্যদিকে কি করছি আমরা, শত শত ভুয়া মামলা করছি। এই ভুয়া মামলা দিয়ে কী করছি, আমাদের যে ফোর্স যেটুকু আছে সেটুকুকেও আমরা ভুয়া কাজে ব্যস্ত করে রাখছি। আপনি যদি একটা মামলাতে 200 আসামি দেন, 200 লোককে হত্যা করছে একটা লোকের, যদি এটা বুঝাতে চান, তো তাহলে ওই লোকটা যে এটা ইনভেস্টিগেশনে আছে তার পরিস্থিতি কি দাঁড়ায় বুঝেন। তো সবটা এখন দাঁড়াচ্ছে যে আমার নামটা বাদ দাও ভাই, টাকা দাও ওই বিজনেসে। এবং বিএনপি বা অন্য, বিএনপি এখানে সবচেয়ে বেশি চাঁদাবাজি, বিএনপির ব্যবসাটাতে জড়িত ছিল ভুয়া মামলাতে, দেখা যাচ্ছে পরিসংখ্যানে। এবং এনসিপি সেখানে সুযোগ সুবিধা নিচ্ছে, বা অন্য দলে জামাতও এখানে সুযোগ নিচ্ছে না তা না, নিয়েছে। তো এই যে পুরো প্রশাসনটাকে অচল করে দিয়েছে তো এই রাজনৈতিক দলগুলোই। কারণ সরকার একটা নিজস্ব শক্তিতে যে চলবে, যেটা 111-এর সরকারকেও আমরা যদি দোষী করি, কিন্তু সেখানেও তার একটা নিরপেক্ষতা ছিল, সে তার মতো ছিল। এখানে হচ্ছে কার সরকার সেটা মানুষ বুঝতে পারছে না। এটা কি বিএনপি সরকার, এটা কি জামাতের সরকার, তবে জনগণের সরকার যে নয় সেটা জনগণ ভালো করে বুঝতে পারছে। নুরুল হকের কাছে জানবো, নির্বাচনের যদি আমরা ফেব্রুয়ারি 16 তারিখে নির্বাচন হয় তাহলে কিন্তু নির্বাচনের মাত্র 3 মাস বাকি আছে, এখনো পর্যন্ত পিআর নিয়ে এত জটিলতা, এর কি সমাধান হবে? পিআর নিয়ে এখন জটিলতা নাই। যতটুকু জাতীয় ঐক্যমত্য কমিশনে আলাপ আলোচনা হয়েছে যে যেহেতু দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হচ্ছে, সেখানে উচ্চ কক্ষে এই প্রপোর্শনের পদ্ধতিতে যে সদস্যদের মনোনীত করার বিষয়টাই সব দল মোটামুটি আলাপ আলোচনা করেছে। এখানে বিশেষ করে ইসলামী আন্দোলনের একটা শক্ত পজিশন,
যেহেতু জামাত ইসলামী আন্দোলন সহ কয়েকটা দল তারা জোট করতেছে, তাই তারা পিয়ারটা নিয়ে কথা বলছে। এইটা বলতে পারেন কিছুটা বার্গেনিং করার একটা ইস্যু, অর্থাৎ সব জায়গায় চাইলাম, 2 জায়গায় না হলে 1 জায়গায় হইলো ওকে, ঠিক এরকম জায়গা। তো আমি মনে করি এখন বিএনপি ফাইনালি বড় দল হিসেবে তাদের ঐক্যমত্য কমিশনের জুলাই সনদে একটা নোট অফ ডিসেন্ট ছিল, তারা যদি এই সংসদের উচ্চ কক্ষে পিয়ারের ভিত্তিতে প্রতিনিধিত্ব এইটাতে একমত হয়, তাহলে পিয়ার নিয়ে আর কোনো জটিলতা থাকতেছে না। সবচেয়ে বড় জটিলতা কিংবা নির্বাচনের জন্য যে বিষয়টি আমাদের সামনে ছিল, যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র, এইটার কারণেই বা নির্বাচন ডিলে করা হচ্ছে এই আলোচনাটা শেষে। এখন জুলাইয়ের ঘোষণাপত্র হয়ে গেছে, জুলাই সনদও স্বাক্ষর হয়ে গেছে, 2-1টি দল স্বাক্ষর করেনি, তারা তো করবে বা না করলেও খুব বেশি কিছু আসে যায় না। এখন তো নির্বাচনের ট্রেনে ওঠা ছাড়া আর কোনো গতি নেই। তো আমরা আজকে দলীয়ভাবে সংবাদ সম্মেলন করে আমরা বলেছি যে ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার ডেট ছিল, যেহেতু রোজার আগে নির্বাচনটা করতে চায়, এখন চাইলে জানুয়ারিতেও নির্বাচন করাটা যায়। আর নির্বাচন যত তাড়াতাড়ি হবে, দেশ, আপনি যেটা আনিস ভাইকে বলছেন, এই পরিস্থিতি থেকে উত্তরণ কবে হবে, পুরোপুরি উত্তরণ হয়তো হবে না, কিন্তু আংশিক হলেও কিছুটা স্ট্যাবল একটা দেশ হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বা সামগ্রিকভাবে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসবে, নির্বাচনের মাধ্যমে কোনো জনগণ ক্ষমতায় কাউকে আসার জবাবদিহি পর। করতে হবে। ধরেন এখন আমি বলছি যে আমার এই সরকারের প্রতি ক্ষোভ আছে, অনেক বেশি আপত্তি আছে, কিন্তু তারপরে আমি সরকারকে নামানোর জন্য সচিবালয় ঘেরাও করব না, এই যমুনা ঘেরাও করতে যাব না, কারণ তাদেরকে যদি আমরা সাপোর্ট না দিই তাহলে তো তারা একদিনও টিকে থাকতে পারবে না। সুতরাং এই জন্য আমরা বলছি যে এখন আপনারা থেকেছেন বাবা, যতদিন থেকেছেন ভালো, যা করেছেন করেছেন, এখন যত আর্লি একটা ইলেকশন দিয়ে আপনারাও সেফ এক্সিট নেন, দেশকে আপনার একটা দল সেফ কার সাথে জায়গা দেন। নির্বাচনে যাচ্ছে, এককভাবে নাকি কারোর সাথে জোট করার পরিকল্পনা? এখন পর্যন্ত আমাদের কোনো রাজনৈতিক দলের সাথে জোট বিষয়ে চূড়ান্ত আলোচনা হয় নাই, তবে অনেকের সাথে আলাপ আলোচনা হচ্ছে এবং আমরা মনে করি যে এই আগামীতে যারাই নির্বাচিত হবে এই তাদের জন্য অনেকেরা কারা? বিএনপি আর জামাত ছাড়া তো তেমন কোনো সেখানে দল নেই। বিএনপি জামাতের বাইরে, ধরেন আপনি যেটা শুরুর দিকে বলেছেন এনসিপি, আমরা একীভূত হওয়া এক দল করা নিয়ে একটা আলোচনা ছিল, তাহলে এনসিপি গণ অধিকার পরিষদ যদি একটা দল হয়, তাহলে এই দল আগামীতে রাজনীতির লিডিং পজিশনে একটা সেন্টার হতে পারে। এই আন্দোলনটা তরুণদেরকে বেস করে হয়েছে, সুতরাং সেই জন্য বলে যে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই, তফসিলের আগ পর্যন্ত অনেক এই যে রাজনৈতিক মেরুকরণ হতে এনসিপিরা পারে। চেতনা, জুলাইয়ের চেতনা ব্যবহার করে এত কিছু করছে, আপনি বলছেন আপনি আবার এনসিপির সাথে জোট গঠন না, করবেন? আমি তো এনসিপির কথা বলি নাই, জামাতের কথা, বিএনপির কথা বলি নাই, সেটা এনসিপির কিছু নেতা দায়ী থাকতে পারেন। সরকারের উপদেষ্টারা অনেকে, যারা ভাই বন্ধু কোটায় উপদেষ্টা বানিয়েছেন অনেককে, যাদের এই জুলাইয়ের ন্যূনতম স্পিডের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, এখানে পুরো দল বা পুরো কমিউনিটি না, কিছু ব্যক্তি হয়তো এখানে আপনার বেনিফিটেড হয়েছে, কিছু ব্যক্তি হয়তো পাওয়ার মিসইউজ করেছেন, অরেল টাকা পয়সার এই 1 বছরে বানিয়েছেন, টেলিভিশন নিয়েছে, ধরেন এনসিপির এই 2 নেতা, তাদের সাথে আরো কয়েকজন শেয়ার থাকতে পারে। তো এটা দিয়ে তো আমি সব নেতাকে বা পার্টি সবাইকে আমি দায়বদ্ধ করবো না। সেজন্য আমরা বলেছিলাম যারা এগুলো করেছে তাদের বিরুদ্ধে একটা গণ তদন্ত কমিশন হয়ে তাদের মুখোশ উন্মোচন করে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো। কারণ এইরকম একটা পরিবর্তনের প্রেক্ষাপট পেয়েও আমরা যদি রাষ্ট্রকে নতুনভাবে পুনর্গঠন করতে না পারি, সেটা আমাদের একদমই তাই। অনেক ধন্যবাদ নুরুল হক নূর, আনিস আলমগীর, আপনাকেও ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, যারা এতক্ষণ ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজনের সাথে ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং যে কথাটি নুরুল হক বলছিলেন যে আসলে আমাদের কাছে একটা সুযোগ ছিল দেশ পরিবর্তন করার, এবং সেই পরিবর্তনের সুযোগ পেয়েও যদি আমরা সকলে মিলে দেশটার খারাপ অবস্থা থেকে তাকে উত্তরণ না করতে পারি, তাহলে সেটি আমাদের ব্যর্থতা। তাই আমরা সকলে মিলে, বিভিন্ন রাজনৈতিক দল মিলে, সাধারণ জনগণ মিলে একটি সুস্থ দেশের দিকে আগাবো, একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাব, এবং আমরা আমাদের সেই প্রত্যাশিত গণতান্ত্রিক সরকার পাবো। সেই প্রত্যাশা ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।